কক্ষ যে নিম্নকক্ষ দেওয়া হয়েছে সেখানে কিন্তু ওই উচ্চ কক্ষ এই মেধাবীদের জন্যই, যে বিভিন্ন বিষয়ে যারা মানে মেধার স্বাক্ষর রাখছে তাদেরকে নিয়ে উচ্চ কক্ষ গঠন করা হবে। সেই সংস্কার কিন্তু বিএনপি এনেছে। 9/11-এ আপনারা জানেন -2 থিওরি করা দেওয়া হয়েছিল। -2 ছিল খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইনাস, এবং সেই থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই একই থিওরি চলছে। বললেন তিনি আমাদের বিএনপি তো শমসের মবিনও বিএনপি ছিল, খন্দকারও বিএনপি ছিল, থেকে তারপর ঘটনা করছে ফারুক ভাই অনেক তিনি বিএনপি আপনার কথা কেটে কেটে যাচ্ছে না, আপনি কি মাইক্রোফোন ইউজ করতে মানে হেডফোন ইউজ করতেছেন নাকি? আমি কথা শোনা যাচ্ছে? ভাই কথা শোনা যাচ্ছে বাট মাঝে মাঝে ফেরে কেটে কেটে যায়। আমি বলছিলাম যে শমসের মবিনও বিএনপি ছিল, কিংবা বিএনপি ছিল, আমাদের ফারুক ভাইও বিএনপির কথা বললো, কিন্তু একটা বিএনপির পক্ষে বললেন না, বিএনপি বললেন। আর উনি তো আমার মনে হচ্ছে যে ফ্যাসিস্টদেরই মতো কথা বললেন। কি সামিটে কারা কারা করেছে দেখেন। আমিও খুব মেধাবী একজন ছাত্রী ছিলাম, কিন্তু কিন্তু যেই বয়সে আমার পড়াশোনা করার কথা, মানে সবচাইতে পুরাটা সময় পড়াশোনা দেবার কথা, একজন পলিটিশিয়ান আর একজন পড়ুয়া স্টুডেন্ট এর মধ্যে ডিফারেন্সটা হলো এটা। আমি সেই বয়সে দেখা গিয়েছে আমি পড়াশোনার স্যাক্রিফাইস করে, হাসিনা আপনি জানবেন, আপনি ইডেন কলেজ সম্পর্কে জানেন, আমি কিন্তু দেখা গিয়েছে কোন মেয়েটা অসুস্থ হয়ে কাতরাচ্ছে তাকে নিয়ে ওই রাতের বেলা ঢাকা মেডিকেলে চলে গিয়েছি। কোন মেয়েটা সিট পায় নাই আমি নিজে বিছানাটা ছেড়ে দিয়ে তাকে এনে আমার বিছানায় শুয়েছি, নিচে মাটিতে অনেক সময় শুয়েছি অথবা শেয়ার করেছি। মানে একটা রুমে, আপনার রুমে আমরা দেখেছি যে অসংখ্য মেয়েরা থাকতো, মানে অনেক মেয়েরা থাকার জায়গা ছিল না, তারা থাকতো। এই হলো একজন পলিটিশিয়ান আর হইলো যে মেধাবী এর মধ্যে ডিফারেন্স। মেধাবীরা যদি পলিটিশিয়ান হইতেন তাহলে কি বলবো, ডক্টর কামাল অনেক আগেই নির্বাচিত হতো, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসও অনেক আগে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হতো। আচ্ছা, পলিটিশিয়ান আর আপনি মেধাবী স্টুডেন্ট এক জায়গায় নিয়েন না। তারপরও এদেরকে সামনে রেখে বিএনপি যে 31 দফা দিয়েছে এবং সেখানে কক্ষ যে নিম্নকক্ষ দেওয়া হয়েছে সেখানে কিন্তু ওই উচ্চ কক্ষ এই মেধাবীদের জন্যই, যে বিভিন্ন বিষয়ে যারা মানে মেধার স্বাক্ষর রাখছে তাদেরকে নিয়ে উচ্চ কক্ষ গঠন করা হবে। সেই সংস্কার কিন্তু বিএনপি এনেছে। আর সরার ভাইয়ের কথা বলি, সরার ভাই যেটা বললেন, সরার ভাইকে আমিও অসম্ভব ভালো জানি। তিনিও একজন অনেক মেধাবী, তিনি মেজর ছিলেন এবং সেখান থেকে এসে তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু আসলেন সেই ওনারা যে এই এতক্ষণ সমালোচনা করলেন পার্টি মানে রাজনৈতিক দলের, সেই দল করতে উনি আসলেন। এবং সরার ভাই সবচেয়ে ভালো হইতো যে তিনি এখনো যেহেতু বিএনপির সদস্য, বিএনপির ফোরাম হাওয়া ভবন নিয়ে সরার ভাইরা এই ধরনের কথা পাবলিকে বলা কি এখন শোভা পায়? হাওয়া ভবন নিয়ে 17 বছর আওয়ামী লীগ অনেক খেলা খেলছে, অনেক অপপ্রচার করছে, কিচ্ছু কিন্তু কোনো অভিযোগ কিন্তু জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। আর হাওয়া ভবনের একজন মানে যেহেতু আমার 40 বছরের রাজনীতি, আমি ছাত্র রাজনীতি থেকে, আমিও কিন্তু সেই সময় মানে 2021 থেকে 2001 থেকে 2006 পর্যন্ত আমি মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। সেই কারণে আমাকেও হাওয়া ভবনের অনেক নির্দেশ পালন করতে হতো। এবং হাওয়া ভবন ছিল একটা গবেষণা কেন্দ্র, ওখানে গবেষণা করা হতো যে কোন এলাকা ডেভেলপ করা হবে, কোন এলাকায় কত এরিয়া বিদ্যুৎ আছে এবং আগামীতে এই কত এলাকা বিদ্যুতায়ন করলে ওই এলাকাটা পরিপূর্ণ হবে, কোন কতটুক রাস্তা পাকা আছে এবং কতটুক রাস্তা আরো পাকা করলে পুরাই হবে। হাওয়া ভবনে গবেষণা করা হতো যে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে কোন এলাকায় কত দুষ্ট লোকেরা আছে তাদেরকে যদি নিবৃত্ত করা যায় এবং তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে ওই এলাকাটা আরো ডেভেলপ করা যাবে। এইভাবে ধরে ধাপে ধাপে কিন্তু হাওয়া ভবনে গবেষণা হতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিচালনা করবার জন্য। কিন্তু সেইটাই আওয়ামী লীগ এবং দেশি বিদেশি কিছু ষড়যন্ত্রকারীরা যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতি
এখন আবার শোনা যাচ্ছে না। শোনা যায়? এখন ঠিক আছে। মানে মাঝে, মাঝে ওরা একদম বন্ধ হয়ে যায়। ছিল, তারাই হরা ভবন নিয়ে নানা রকমের অপপ্রচার করেছে। সেই জায়গায় কিন্তু সরোয়ার ভাই যেটা বললেন সেটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, এবং এইটাই বাস্তবতা। কারণ হাওয়া ভবনটা নিয়ে একটা অপপ্রচারের জায়গা তৈরি করা হয়েছিল, এবং যেহেতু পাবলিক পারসেপশন মানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, সেটাই সতর্ক জাতি যে যে হাওয়া ভবনটা আসলে প্রকৃত অর্থে একটা গবেষণা ছিল। এটা নিয়ে আর নতুন করে বলার নাই। আর দ্বিতীয়, আমার ভাইয়েরা যেটা বললেন, ওই যে তিনজন যারা এই প্রশ্ন করেছেন, দর্শক। প্রশ্নকর্তা যারা বলেছেন, ভাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোত্তম সহযোগিতা করেছি এবং করে যাব, কিন্তু আমরা তো জাতীয়তাবাদী দল। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো অনির্বাচিত কাউকে রেখে দেওয়া না। আমাদের শিক্ষা আছে। 1/11-এ আপনারা জানেন -2 থিওরি করা দেওয়া হয়েছিল। -2 ছিল বিএন খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইনাস। এবং সেই থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই একই থিওরি চলছে। বাংলাদেশকে রাজনীতিকরণ, এই যে রাজনীতি শূন্য, এটা খুব খারাপ জিনিস। এই যে আমার ভাইরা যে বললেন না, আপনারা গ্রামে গঞ্জে কতটা যান জানি না। আমি যেহেতু নির্বাচনমুখী একটা মেয়ে, আমি ইডেন কলেজে যেমন নির্বাচন করেছি, নির্বাচিত এমপি ভিপি হয়েছিলাম। আমি 2008 সালেও মাদারীপুর 2 আসন থেকে সরাসরি নির্বাচন করেছি। আগামী দিনেও হয়তো বা নির্বাচন করার ইচ্ছা আছে, দল যদি আমাকে নমিনেশন দেয়। কাজে যেহেতু নির্বাচনমুখী একটা মেয়ে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময়, আমার 24 ঘন্টার মধ্যে 16 থেকে 17 ঘন্টা আমি কিন্তু আমার আমার নেতা কর্মী কিংবা সাধারণ মানুষের সাথে কন্টাক্টে থাকি। আমি জানি যে গ্রামগঞ্জের খবর কেউ রাখে না। এই যে আপনারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এত প্রশংসা করছেন, ঠিক আছে, এই প্রশংসা যেটা হয়েছে যে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল, সেটা প্রশংসা করি। এই জায়গায় বিএনপিরও ভূমিকা ছিল, কারণ বিএনপিও সারা বাংলাদেশে চাঁদাবাজিটা